ওয়েলকাম স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। অঙ্ক করতে হয় না, অঙ্ক শিখতে হয়, তাই চলো শিখি। আজকে তোমাদের দশম শ্রেণী গণিত কোষে দেখি 2 সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট শিখাবো। এই অধ্যায়ের অঙ্কগুলো ভালো করে শিখতে গেলে আই সমান পিটিআর বাই 100 কি করে এলো এটা ভালোভাবে বুঝে নিতে হবে। ধরি আসল পি, সময় টি, বার্ষিক সুদের হার R% এবং মোট সুদ আই টাকা। 100 টাকার 1 বছরের সুদ R টাকা, 1 টাকার 1 বছরের সুদ R বাই 100 টাকা, পি টাকার 1 বছরের সুদ PR বাই 100 টাকা। আবার পি টাকার টি বছরের সুদ PTR বাই 100 টাকা। অতএব I ইজ ইকুয়াল টু PTR বাই 100। পেলাম I ইজ ইকুয়াল টু PTR বাই 100। এটাই হচ্ছে আমাদের সূত্র। এবার আমরা দেরি না করে সরাসরি চলে যাব অঙ্কের মধ্যে। প্রথমে আমরা এক দাগের অঙ্কটা শিখে নেব। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চলার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের প্রথমে পিটিআর এর মানগুলো বের করে নেব। পিটিআর বলতে পি বলতে এখানে আসল 15,000 টাকা, আর বলতে বার্ষিক শতকরা সুদের হার 12%, টি বলতে সময় 4 বছর। তাহলে আমাদের অঙ্ক করতে আর অসুবিধা হবে না। এবার আমাদের পিটিআর এর মানগুলো শুধু বসাবো, তারপরে আমাদের অঙ্ক হয়ে যাবে। পিটিআর এর মান বসিয়ে আমরা কাটাকাটি করেছি। কাটাকাটিটা খুবই সহজ, 0 0 শুধু কেটে দিয়েছি এবং 4 আর 12 গুণ করে আমাদের 60 হয়েছে। তারপরে 150কে 60 দিয়ে গুণ করে আমাদের 7,200 হয়েছে। এবারে আমরা উত্তরটা এভাবে লিখবো, 4 বছর পরে ওই টাকার সুদ হবে 7,200 টাকা। এরপরে আমরা 2 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 2005 সাল কিন্তু লিপ ইয়ার নয়, তার জন্য ফেব্রুয়ারি মাসটা 28 দিনের হবে। আর মে মাসের 27 তারিখে যেহেতু আমরা টাকাটা তুলে নিচ্ছি, তার জন্য 26 তারিখ অবধি আমরা সুদ পাবো। অতএব জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত আমাদের টোটাল দিন হচ্ছে 146 দিন। এবারে আমরা 146 দিনকে বছরে পরিণত করলে 146 বাই 365 বছর। এবারে আমরা পিটিআর এর মান বসিয়ে উত্তরটা বের করে নেব। পিটিআর এর মান আমরা বসিয়ে দিয়েছি। এখানে আমরা কাটাকাটি করব। প্রথমে 0 0 কেটে দেবো, তারপরে 5 দিয়ে কাটবো। 4 5 20 এবং 365কে 5 দিয়ে কাটলে হয় 73। এবারে 73কে 2 দিয়ে গুণ করলে হয় 146। তাহলে আমাদের উপরে থাকছে 4 2 6, এটাকে গুণ করলে আমাদের হবে 48 টাকা। অতএব নির্ণয় সুদের হবে 48 টাকা। এরপরে আমরা 3 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। বার্ষিক 8.1 3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। এখানে স্ববৃদ্ধি মূল বলতে সুদ আসলের কথা বলা হয়েছে। এখানে আমরা প্রথমে পিটিআর এর মান বসিয়ে দিব। আসল পেয়েছি 960 টাকা, অর্থাৎ পি সমান 960, সময় সমান হবে 1 বছর 3 মাস, যেটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 5-এর 4 বছর। সুদের হার হবে 8.1 3 অর্থাৎ 25-এর 3%। আমরা জানি আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। পিটিআর এর মান বসিয়ে আমরা উত্তরটা পেয়েছি 100 টাকা। অতএব নির্ণয় সমবৃদ্ধি হবে 900 যোগ 100 ইজ ইকুয়াল টু 1060 টাকা। এরপরে 4 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। এখানে আসল 3200 টাকা এবং সময় হচ্ছে 2 বছর, সুদের হার 6%। শুধু আমাকে পিটিআর এর মানগুলো বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে। পিটিআর এর মানগুলো বসিয়ে আমরা 0 0 কেটে দিলাম, তারপরে গুণ করে আমাদের উত্তরটা বেরিয়েছে 384। অতএব নির্ণয় উত্তর 3584 টাকা তাকে পরিশোধ করতে হবে সুদে আসলে। এরপরে আমরা 5 দাগের অঙ্কটা শিখে নেব। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখলেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এখানে সুদ দেওয়া আছে, আসল বের করতে হবে। তার জন্য আমরা আসল সমান পি ধরলাম। শর্তানুসারে সুদ যেহেতু দেওয়া আছে, প্রথমে আমরা সুদটা লিখে নেব। 840 ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। পিটিআর এর মানগুলো আমরা বসিয়ে দেবো। যেহেতু পি এর মান নাই, তার জন্য আমরা টি এর মান 2 এবং আর এর মান এখানে 5.25। দশমিক তুলে নিলে আমাদের নিচে 100 করে দেবো এবং দশমিক তুলে দেবো। এরপরে কাটাকাটি করে আমাদের পি এর মান দাঁড়াবে
8,000 টাকা। কাটাকাটিটা একটু ভালো করে দেখে নাও, তোমরা তোমাদের মতো করে কাটাকাটি চাইলে করে নিতে পারো। অতএব তিনি ব্যাংকে 8,000 টাকা জমা রেখেছিলেন। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা শিখে নেব। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। ধরি তিনি সমবায় ব্যাংক থেকে পি টাকা ধার নিয়েছিলেন। আমরা জানি আই ইজুকাল টু পিটিআর বাই 100। আমরা আই এর মান পেয়েছি 378 টাকা এবং পিটিআর এর মান বসাবো। যেহেতু আমাদের এখানে সুদটা মাসে দেওয়া আছে, তার জন্য বছরটাকে মাসে পরিণত করলে 1/12 করব। আমরা কাটাকাটি করে কোনাকানি গুণ করবো। 12 কেটে গেলে উপরে আর কিছুই থাকে না, শুধু পি থাকে। এবারে আমরা কোনাকানি গুণ করে নেব। কোনাকানি গুণ করে পি ইজুকাল টু আমরা পেয়েছি 37,800। অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন সমবায় ব্যাংক থেকে। এরপরে আমরা 7 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। অঙ্কটা করার আগে একটা কথা মনে রাখতে হবে, কোনো টাকা বলতে এখানে বলা হয়েছে যে কোনো টাকা। ধরি আসল পি টি বছরে দ্বিগুণ হবে বার্ষিক 6% হারে। যেহেতু আসল পি সুদও পি হবে, অর্থাৎ পি ইজুকাল টু আই হবে। আমরা পিটিআর এর মানগুলো বসিয়ে দেবো। আই ইজুকাল টু পিটিআর বাই 100। আই না লিখে আমরা আই ইজুকাল টু, যেহেতু পি তার জন্য আয়ের জায়গাতে আমরা পি লিখব। এবারে আমরা কোনাকানি গুণ করে নেব এবং পি পি কেটে যাবে, অর্থাৎ টি ইজুকাল টু 16 বছর 4 মাস হবে। অতএব আমরা উত্তরটা এইভাবে লিখব, যে কোনো টাকা 6% সরল সুদের হারে 16 বছর 4 মাসে দ্বিগুণ হবে। এরপরে আমরা 8 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। ধরি আসল পি, অতএব সুদ হবে পি ইন্টু 3/8, 3p/8 এবং সময় হবে 6 বছর। অতএব পিটিআর এর মানগুলো আমরা বসিয়ে দেবো। যেহেতু সুদ 3p/8 ইজুকাল টু পিটিআর বাই 100, মানগুলো বসিয়ে দিলে আমরা কাটাকাটি করে নেব। 3 দুগুণা 6, পিপি কেটে যাবে এবং উপরে থাকবে 2, নিচে থাকবে 8 ইজুকাল টু 100। এবার আমরা কোনাকানি গুণ করে নেব। কোনাকানি গুণ করে নেওয়ার পর আর ইজুকাল টু আমাদের থাকবে 100/16। অতএব আমাদের নির্ণয় উত্তর হয়েছে 6.1/4%। বার্ষিক সরল সুদের হার হবে 6.1/4%। এবারে আমরা 9 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। অঙ্কটা খুবই সহজ। আমরা প্রথমে 4% হারে সুদ বের করব, তারপরে আবার 7.4% হারে সুদ বের করব এবং দুটো সুদকে মাইনাস করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। প্রথমে আমরা সমবায় সমিতির সুদ বের করব। সমবায় সমিতির সুদটা বেরিয়েছে আমাদের 200 টাকা। এরপরে আমরা একইভাবে ব্যাংকের সুদটা বের করব। এবারে দেখুন আমাদের ব্যাংকের সুদটা বেরিয়েছে 377 টাকা। এবারে আমরা ব্যাংকের সুদ থেকে সমবায় সমিতির সুদটা মাইনাস করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। অতএব আমরা উত্তরটা এইভাবে লিখব, ওই ব্যক্তি ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে সমবায় সমিতি থেকে যদি নিত তাহলে তার প্রতি বছর 177 টাকা বাঁচত। এরপরে আমরা 10 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লিখি। অঙ্কটা করার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একদিনের সুদ 5 পয়সা দিয়েছে, এটাকে আমাদের বছরের সুদ বের করতে হবে, অর্থাৎ 365 দিনের সুদ কত হবে সেটা বের করতে হবে। অতএব যেহেতু একদিনের সুদ 5 পয়সা, অতএব 365 দিনের সুদ হবে 18 টাকা 25 পয়সা। অতএব আই ইজুকাল টু পিটিআর বাই 100, এখানে মানগুলো বসিয়ে দিলে আমাদের আর এর মান বেরোবে 6.1/4%। অতএব বার্ষিক শতকরা সুদের হার 6.1/4%। এরপরে আমরা 11 নম্বর দাগের অঙ্কটা দেখে নিই। বার্ষিক 8% হারে সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। আই ইজুকাল টু পিটিআর বাই 100, আমরা এখানে টি এর মান বের করব। তাহলে মোট সুদ সমান 168 ইজুকাল টু আসল 600 এবং সময় হচ্ছে এখানে টি এবং সুদের হার হচ্ছে 8। কাটাকাটি করলে আমাদের টি এর মান বেরোচ্ছে 3.3/6, অর্থাৎ 3.1/2 বছর। অতএব আমরা উত্তরটা এভাবে লিখব,
3.1 বছরে 600 টাকার সুদ হবে 168 টাকা। এরপরে আমরা 12 নম্বর দাগের অঙ্কটা দেখে নেব। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রাখা হয়েছিল হিসাব করে লিখি। অঙ্কটা শুরু করার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু সুদে আসলে 1200 টাকা হয়েছে, অর্থাৎ সুদ হবে 1200 থেকে 800 বাদ দিলে 400 টাকা হবে সুদ। ধরি টি বছরের জন্য জমা রাখা হয়েছিল। অতএব আই ইকুয়াল টু পিটিআর বাই 100 আমরা মানগুলো বসিয়ে দেবো এবং টি এর মান বেরিয়েছে আমাদের 5 বছর। ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে রাখা হয়েছিল। এরপরে আমরা 13 দাগের অঙ্কটা দেখে নেব। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। অঙ্কটা একটু বড় হলেও খুবই সহজ, আমরা সহজভাবে অঙ্কটা সমাধান করেছি। আসল প্লাস 7 বছরের সুদ হচ্ছে 7,100 টাকা, আবার আসল প্লাস 4 বছরের সুদ হবে 6,200 টাকা। তাহলে আমরা এই সমীকরণটিকে যদি মাইনাস করি তাহলে 3 বছরের মোট সুদ হবে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ হবে 300 টাকা। তাহলে 4 বছরের সুদ হবে কত? 3 গুণিত 4 ইকুয়াল টু 1200 টাকা। 4 বছরের সুদ আসল আমাদের দেওয়া আছে 6,200 টাকা, 1200 টাকা বাদ দিলে হয় 5,000 টাকা। অতএব আমরা খুব সহজেই আসলটা বের করে নিলাম। আসল হচ্ছে 5,000 টাকা। আসল যেহেতু বেরিয়ে গেছে, অতএব আমাদের সুদের হার বের করা খুবই সহজ। অঙ্ক করতে গিয়ে যেহেতু আমাদের 1 বছরের সুদ বেরিয়েছিল 300 টাকা, অতএব আমরা কোনাকানি গুণ করে কাটাকাটি করে আমাদের বার্ষিক সুদের হার বেরিয়েছে 6%। এরপরে আমরা 14 নম্বর দাগের অঙ্কটা দেখে নেব। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। অঙ্কটা খুবই সহজ, যেহেতু সুদ আসল দেওয়া আছে এবং আসল দেওয়া আছে, সুদ আসল থেকে আসল বাদ দিলে নির্ণয় সুদ বেরিয়ে যাবে। তাহলে আমাদের বার্ষিক সুদের হারও বেরিয়ে যাবে। দুটোকে আলাদা আলাদা করে বার্ষিক সুদের হার বের করতে হবে এবং অনুপাত করে দিতে হবে, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ব্যাংকের মোট সুদ 2360 মাইনাস 2000 ইকুয়াল টু 360 টাকা। সুদের হার ধরি আর। আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আয়ের মান 360 বসিয়ে দিলাম এবং পিটিআর এর মান বসিয়ে 0 কেটে দিয়ে কোনাকানি গুণ করে আর ইকুয়াল টু আমাদের বেরিয়ে গেল 6%। অতএব ব্যাংকের সুদের হার ছিল 6%। অতএব একইভাবে পোস্ট অফিসের মোট সুদ হচ্ছে 480 টাকা। আই ইকুয়াল টু পিটিআর প্রত্যেকের মান বসে দিয়ে আর এর মান আমাদের বেরিয়েছে ইকুয়াল টু 8%। ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত 6% ইস টু 8%। পার্সেন্ট কেটে গেল এবং 2 দিয়ে আমরা কাটবো। 3 দুগুণে 6, 4 দুগুণে 8। অতএব আমাদের নির্ণয় উত্তর 3:4। এরপরে আমরা 15 নম্বর দাগের অঙ্কটা দেখে নেব। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করে। 5 বছর পর ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। ধরি ব্যাংকের সুদ 8%, মোট সুদ হবে সুদ আসল থেকে আসল বাদ দিলে পারে যেটা হয় 7,125 টাকা। অতএব আই ইকুয়াল টু পিটিআর বাই 100 মানগুলো বসিয়ে দিলে কাটাকাটি করে আমাদের নির্ণয় উত্তর বেরিয়েছে 9.1/2। তোমরা কাটাকাটিটা ভালো করে দেখে নাও, খুব সুন্দর স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে। অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার হবে 9.5%। এরপরে আমাদের 16 নম্বর দাগের অঙ্কটা দেখে নেব। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকা কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। ধরি ব্যাংকে তিনি পি টাকা রেখেছিলেন, অতএব পোস্ট অফিসে 1 লাখ মাইনাস পি টাকা। ব্যাংকের মোট সুদ হবে 5p বাই 100 টাকা এবং পোস্ট অফিসের মোট সুদ হবে 6 × 1 লাখ মাইনাস পি বাই 100 টাকা।
অতএব শর্তানুসারে ব্যাংকের এবং পোস্ট অফিসের টোটাল সুদ যোগ করে আমাদের হবে 5,400, যেটা বইয়ে লেখা আছে। এবারে আমরা সমাধানটা করে নিব। সমাধান করে নেওয়ার পরে আমাদের পি এর মান বেরিয়েছে 60,000 টাকা। অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা রেখেছিলেন এবং পোস্ট অফিসে রেখেছিলেন 1 লাখ থেকে 60,000 বাদ দিলে 40,000 হয়, 40,000 টাকা। পুরো অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট আছে, পরীক্ষার খাতায় পড়তে পারে। যদি কোনো জায়গাতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। এরপরে আমরা 17 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। তোমরা যদি 16 অঙ্কটা শিখতে পারো তাহলে একইভাবে 17 অঙ্কটা করতে পারবে। দুটো অঙ্ক একই আছে। ধরি তিনি একটি ব্যাংকে পি টাকা এবং অন্য ব্যাংকে 10,000 মাইনাস পি টাকা রেখেছিলেন। পি টাকার 2 বছরে 6% হারে মোট সুদ হবে 12 পি বাই 100 এবং 10,000 মাইনাস পি টাকার 2 বছরে 7% হারে মোট সুদ হবে 14 ইন্টু 10,000 মাইনাস পি বাই 100 টাকা। তাই শর্তানুসারে দুটো সুদকে যোগ করলে আমাদের 1280 টাকা হবে। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করে পি এর মান বের করে নেব। অতএব আমাদের সমাধান করে পি এর মান বেরিয়েছে 6,000 টাকা। আমরা নির্ণয় উত্তরটি এভাবে লিখব। একটি ব্যাংকে 6,000 টাকা রেখেছিল এবং অপর ব্যাংকে রেখেছিল 10,000 থেকে 6,000 বাদ দিলে 4,000 টাকা। এরপরে আমরা 18 নম্বর দাগের অঙ্কটা দেখে নেব। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেয়। 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছর শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। যেহেতু 15,000 টাকা প্রথমে 3 মাসের জন্য রাখা হয়েছিল, তার জন্য আমাদের 3 মাসের সুদ বের করতে হবে। 3 মাসের সুদকে বছরে পরিণত করলে 3/12 বছর দিয়ে ভাগ করতে হবে। অতএব 5% হারে 15,000 টাকার 3/12 বছরের মোট সুদ হবে 187 টাকা। 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলে বাকি টাকা হবে 15 থেকে 3,000 বাদ দিলে 12,000 টাকার 3/12 বছরের সুদ বের করতে হবে। অতএব মোট সুদ হবে 150 টাকা। আবার 3 মাস পরে 8,000 টাকা জমা করলে 12,000 প্লাস 8,000 টোটাল 20,000 টাকার সুদ বের করতে হবে। 20,000 টাকার 6/12 বছরের সুদ হবে 500 টাকা। অতএব ব্যাংক থেকে মোট সুদের পরিমাণ হবে 837 টাকা 50 পয়সা। অতএব বছর শেষে দীপুবাবু সুদ আসলে মোট 20,837 টাকা 50 পয়সা পাবেন। এরপরে আমরা 19 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ করবেন তা হিসাব করি। ধরি টি বছরে বাড়ি ভাড়ার টাকা থেকে সুদ সহ ব্যাংকের সব টাকা পরিশোধ করবেন। যেহেতু 1 বছর পর বাড়ি ভাড়া দিচ্ছেন, তার জন্য সুদ 1 বছর বেশি দিতে হবে। অতএব সুদ দিতে হবে T+1 বছর। অতএব T+1 বছরের 12% হারে মোট সুদ হবে 28,800 T প্লাস 28,800 টাকা। সুদ আসলে হবে 28,800 T প্লাস 28,800 প্লাস 2,40,000 টাকা। আবার টি বছরে মোট ভাড়া পাবে 5,200 ইন্টু 12 ইন্টু টি টাকা। এটাকে গুণ করে নিলে হবে 62,400 টি টাকা। অতএব শর্তানুসারে ভাড়া এবং সুদ আসল সমান করে দিলেই হয়ে যাবে। এবারে আমরা সমাধান করব। সমাধান করতে গিয়ে টি ইজুকাল টু এসছে আমাদের যেটা, সেটাকে আমরা 0 প্রথমে কেটে নেব এবং 336কে 8 দিয়ে গুণ করলে আমাদের 2,688 হবে। অতএব আমাদের টি এর মান 8 বছর বেরিয়েছে আর 1 বছর এক্সট্রা সুদ দিতে হবে। অতএব 9 বছর সময় লাগবে টোটাল সব টাকা পরিশোধ করতে রহমত চাচাকে। এরপরে আমরা 20 দাগের অঙ্কটা শিখে নেব। রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়ের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর।
তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। ধরি প্রথম মেয়ের জন্য এক্স টাকা এবং দ্বিতীয় মেয়ের জন্য ওয়াই টাকা। প্রথম মেয়ের জন্য মোট সুদ হবে এক্স বাই 2 টাকা। শর্তানুসারে এক্স প্লাস এক্স বাই 2 ইজুকাল টু 1,20,000। এবারে আমরা সমাধান করে নেব এবং সমাধান করে নেওয়ার পর এক্স এর মান দাঁড়াচ্ছে আমাদের 80,000 টাকা। কিভাবে দ্বিতীয় মেয়ের জন্য মোট সুদ হবে ওয়াই টাকা। শর্তানুসারে ওয়াই প্লাস ওয়াই ইজুকাল টু 1,20,000, অতএব ওয়াই ইজুকাল টু 60,000 টাকা। অতএব নির্ণয় উত্তরটি আমাদের এভাবে লিখতে হবে, প্রথম মেয়ের জন্য 80,000 টাকা এবং দ্বিতীয় মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। পুরো অঙ্কটা একবার ভালো করে দেখে নাও এবং কোনো জায়গাতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। এরপরে আমরা 21 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্পীয় প্রশ্ন এ দাগের 1 নম্বর অঙ্কটা দেখে নিব। বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে উত্তরটি হবে সিআরটা পিটিআর ইজুকাল টু 100 ইন্টু আই। কোনো মূলধনে একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে 40 বছরে। কি করে উত্তরটা হবে স্ক্রিনে ভালো করে দেখে নাও। এরপরে আমরা 21-এর 3 দাগের অঙ্কটা শিখে নেব। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে 10%। কি করে হচ্ছে এটা ভালো করে স্ক্রিনে দেখে নাও। X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ হবে 100/x। কি করে হচ্ছে এটা স্ক্রিনে দেখে নাও। বার্ষিক আর সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে 4p টাকা। এরপরে আমরা 21-এর বি দাগের অঙ্কগুলো দেখে নেব। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। এটার উত্তর হবে সত্য। এটাকে ভালোভাবে শিখে নেওয়ার জন্য আমাদের পাঠ্যপুস্তক বইয়ের 31 নম্বর পৃষ্ঠা দেখে নিতে হবে কি লেখা আছে ওখানে। এখানে লেখা আছে যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে উত্তমর্ণ এবং যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, অর্থাৎ একের উত্তরটা সত্য। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ আর সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাত থাকে, এটা মিথ্যা, কেননা এটা সরল সমানুপাত থাকবে। সি দাগের শূন্যস্থান পূরণ করি। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ। আবার আমরা পাঠ্যপুস্তক বইয়ের উদাহরণের 31 নম্বর পৃষ্ঠায় সেই উত্তরটা দেখে নেব। বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল হবে 2p প্লাস PTR/100। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার হবে 12.5%। এরপরে আমরা 22-এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1-এর কোনো মূলধন বার্ষিক 6.1-এর 4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। উত্তরটি হবে 16 বছরে। কি করে হবে স্ক্রিনে ভালো করে দেখে নাও। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3-এর 4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করি। অমলবাবুর মূলধন হচ্ছে 24,000 টাকা। কি করে হচ্ছে স্ক্রিনে ভালো করে তোমরা দেখে নাও। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করি। উত্তরটি হবে 8%। কি করে হবে স্ক্রিনে তোমরা ভালো করে দেখে নাও। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। উত্তরটি হবে 6.2-এর 3%। কি করে হবে স্ক্রিনে ভালো করে দেখে নাও। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। কি করে হবে স্ক্রিনে দেখে নাও। ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অঙ্ক করতে হয় না, অঙ্ক শিখতে হয়। চলো শিখি।